বাংলোর সামনে। টেকুক তখন দোলনায় চড়ছে আর হাসছে। গাড়িতে বসে এক দৃষ্টিতে তার বাবা তার দিকে চেয়ে রইল। বাবা এখনো জানতে পারেনি তার অনুপস্থিতিতে ছেলেকেও হাসপাতালে ঘুরে আসতে হয়েছে। তবে ছেলের সবল দেহ, মুখের ঝলমলা হাসি বলে দিচ্ছিল এই বাংলোয় তার মায়ের উপস্থিতি। আরেম গাড়ির দরজা খুলে দিয়ে বললেন, এসো এসো, বেলা শেষে পাখি নিরে ফেরে। জাংকুক গাড়ি থেকে নেমে আসতেই আয়ুর কোল থেকে টেকুক নেমে এলো হামাগুড়ি দিয়ে। এসে তার পায়ের কাছে বসে মুখ তুলে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে পা ধরে দাঁড়িয়ে পড়লো, পায়ের পাতায় ভর দিয়ে। হাত দুটো বাড়িয়ে দিয়ে ডাকলো, পাপ্পা। টেকুক একটু একটু করে দাঁড়াতে শিখেছে। দাঁড়াতে গিয়ে আবার পড়ে গেলে কিছুক্ষণ গম্ভীর হয়ে বসে থাকে, আবার নিজে নিজে দাঁড়িয়ে পড়ে। নিন্সি এই কয়েকদিন খেয়াল করলো মাকে পেয়ে সে পুরোপুরি ভালো ছেলেতে রূপান্তরিত হয়েছে। সারাক্ষণ আম্মা আম্মা বলে চেঁচাবে, তার মাকে উত্তরে জি জি বলতে হবে। ব্যাস, সে খেলতে থাকবে। এইটুকুনি বাচ্চা, অথচ সে আপাতমস্তক চিনে ফেলেছে। তার সাথে সাথে মাকেও কথা বলতে হয় এখন, নইলে চেঁচিয়ে কেঁদে উঠবে। মা ছেলে এখন পুরো বাংলোটাকে মাতিয়ে রেখেছে। ওনার বেশ ভালো লাগছে। চলে যাবে ভাবতেই মনটা খারাপ হয়ে যায় তার। টেকুক এখন তার বাবার কোলে উঠে বসে আছে। বাবার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। বাবাকে সে অনেকগুলো দিন পর দেখছে। আয়ু জিনকে বলল, আম্মা দেখো ভাইয়াকে কিভাবে দেখছে। জিন একটু হাসলেন। জাংকুক ফোনে কথা বলছে। টেকুক ফোনটা কেড়ে নেওয়ার জন্য পায়তারা করছে। বাবা তার সাথে কথা না বলে কেন ফোনে কথা বলবে? রাতের খাবারের বন্দোবস্ত চলছে রান্নাঘরে। বেসুজি এক হাতে রান্নাঘর সামলাতে পারলেও তে আসার পর থেকে তার কাঁধ থেকে কাজের ভার হালকা হয়ে গিয়েছে। বরং সে এই কয়েকটা দিন ভীষণ আনন্দ কাটিয়েছে বাংলায়। 1 মাসের বেতন নিয়ে সে চলে যাবে মাস শেষ হলে। স্যাররাও মনে হয় তাদের বাড়িতে ফিরে যাবে। তাই হসপিটাল থেকে আনা যাবতীয় সব জিনিসপত্রগুলো গাড়ি থেকে নামিয়ে বাংলায় নিয়ে এলো। জাংকুক ফোন রেখে বলল, হয়েছে, ওখানে রাখো, বাকিটা আয়ু সামলে নেবে। আরেকটা ব্যাগ আছে স্যার, ওটা নিয়ে আসছি। কথাটি বলেই কাই বেরিয়ে গেল। তাকে ইস্যু করে এত কাহিনী ঘটে গেছে, সে এইসব ব্যাপারে কিছুই জানে না। আয়ু তাকে কিচ্ছু বলেনি। সেদিন ঘটনাস্থল হতে স্যারের এক সহকর্মী প্রথম ফোনটা তাকে করেছিল। হয়তো নাম্বারটা স্যারের কল লিস্টে শুরুতেই ছিল, নয়তো স্যার বলেছে। আর তারপর কাই এক মুহূর্ত অপেক্ষা করেনি। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করানোর 8 দিনের মধ্যে জাংকুকের শরীরের অবস্থা একটু একটু উন্নতি ঘটলে কাই তাকে সেন্ট্রাল হাসপাতালে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করায় এক্সট্রা কেয়ারের জন্য। এই যাত্রায় স্যার বেঁচে গিয়েছে, তবে লাংস এখনো দুর্বল। প্রপার ট্রিটমেন্ট নিতে হবে তার, আর রেস্টে থাকতে হবে আরো 1.5-2 মাস। কিন্তু সেটা আপাতত হয়ে উঠবে কিনা স্যারই জানেন। আজ রাতটা বাংলায় কাটিয়ে দিয়ে সকাল সকাল বাড়ি ফিরে যাবে সে। তার দায়িত্ব শেষ। বাবা ছেলের মান অভিমান ভেঙেছে অনেক আগে। একমাত্র ছেলেকে জান প্রাণ দিয়ে হলেও সুস্থ করার লড়াইতে নেমেছিলেন নামজুন। ছেলের এমন দুর্দশার কথা শুনে সকল দ্বন্দ্ব ভুলে পাগলের মতো তিনি ছুটে গিয়েছিলেন হাসপাতালে। বেডে শুয়ে মরণাপন্ন ছেলের মুখ দেখে দ্বিতীয়বার ভাবার ফুরসত পাননি যে এই ছেলের সাথে বহুদিন ধরে ওনার দ্বন্দ্ব চলছিল। মৃত্যু ভয় কত সহজ করে দেয় সবকিছু, তাই না? সবাইকে চা খেতে দেখে টেকুক কাড়াকাড়ি করছে। জাংকুকের চা সিগারেট এসব খাওয়া বারণ, যদিও সে জীবনেও সিগারেট নামক জিনিসটা ছুঁয়েও দেখেনি। কিন্তু নামজুনকে সিগারেট খোর বলা যায়। জিন পই পই করে বারণ করে দিয়েছেন। সিগারেটের ধোয়া গন্ধ কোনোটাই যেন ওনার ছেলের নাকে না যায়। আয়ু টেকুককে চা খাওয়ানোর জন্য কোলে নিয়ে নিল। কি তৃপ্তি নিয়ে চা খাচ্ছে সে। জাংকুকের মনেই ছিল না যে সে এভাবে চা খেতে পছন্দ করে। খোশ গল্পের মধ্যে টেকুকের অসুস্থতার কথা উঠল। তাকে হসপিটালে ভর্তি করাতে হয়েছে শুনে জাংকুক কিছুটা রাগী স্বরে বলল, এত ঠান্ডা লেগে গেল কি করে? তারপর নিন্সি বললেন, বাচ্চাদের ঠান্ডা লাগা স্বাভাবিক, মায়েদের ভীষণ সতর্ক থাকতে হয়। সেখানে ওর মা ছিল না, ঠান্ডা লেগে যাওয়াটা অসম্ভব কিছু না জাংকুক। এরই মধ্যে নামজুন বলে উঠলেন, জন্মের পর থেকে ওর শরীর শুকায়নি তেমন, এখানে এসে শুকিয়েছে। তুমি অস্বীকার করতে পারবে? তারপর জিন বললেন, যা হয়েছে তা নিয়ে কথা বলে আর লাভ নেই, তুই একটু ঘুমাবি আব্বা। জাংকুক বসা থেকে দাঁড়িয়ে পড়তে পড়তে বলল, না, তবে আমার কাজ আছে। বউ ঘর দুয়ার সব পরিষ্কার করেছে আজ। খবরদার কিছুতেই হাত দিবি না জাংকুক, সব সময় অবাধ্য হোস না। মার কথা শুনে জাংকুক হা করে তাকিয়ে রইল। মা বুঝে গেল কি করে? হ্যাঁ ভাইয়া, আমি আর ভাবি মিলে সব ঝেড়ে মুছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তোমার শরীরের উপর যাতে কোনো প্রেসার না পড়ে। সবসময় নিজের মন মর্জি মতো চলা যায় না জাংকুক। জাংকুক ঘরে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে গিয়ে আবার থেমে গিয়ে কাইকে বলল, আমি না বলা অবধি কোথাও যাবে না। জাংকুকের কথায় কাই মাথা নাড়লো। আয়ু টেকুককে কাইয়ের কোলে দিয়ে বলল, ফুপি কাজে যাই কেমন? কাই বলল, আমাকে কাল চলে যেতে হবে, স্যারকে একটু বুঝিয়ে বলবে। আয়ু মাথা নেড়ে বলল, আম্মাকে বলবো। জাংকুক ঘরে গিয়ে বিছানায় বসলো। ঘরটা পরিপাটি করে রাখা হয়েছে। টেকুকের দোলনা, খেলনা, বেবি ওয়াটার, কাপড় চোপড়, ওষুধের বক্স ছাড়া আর কিছুই ঘরে দেখা যাচ্ছে না।
এই বাংলোর পেছনটা জঙ্গলের মতো, ঝিঝি পোকার ভারী ডাক কান ঝালাপালা করে দেওয়ার মতো। জানালাটা বন্ধ, মশার কারণে বোধহয় বন্ধ করে দেওয়া হয়েছে। জাংকুক উঠে গিয়ে জানালাটা খুলে দিল। দমকা হাওয়া ঢুকে পড়ল ঘরে। জাংকুক একটা ভারী নিঃশ্বাস ফেলে অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল সেখানে। তারই মধ্যে ঘরে একজন এমন ভাবে এলো যেন মেঝেতে পায়ের ধুলো না পড়ে, এমন ভাবে গেল যেন পায়ের শব্দও না হয়। ঠিক এমন ভাবে হাসপাতালের কেবিনেও এক জোড়া পা আসা যাওয়া করতো, যা জিয়ন জাংকুকের জানার কথা নয়। রাতের খাবারে বেশিরভাগই ঝাল কম দিয়ে রান্না হয়েছে। গত 14 দিন বাংলোতে যেভাবে রান্না করা হয়েছে ঠিক সেই নিয়মে। চিংড়ি মাছটা বেশ ঝাল করে রেঁধেছে তে, কারণ জাংকুক চিংড়ি মাছ খায় না। তার মতে চিংড়ি মাছ নয়, পোকা। তাছাড়া চিংড়িতে হাজার রকমের অ্যালার্জি, সে ঘৃণা করে চিংড়িকে। তাই তের মনে হলো চিংড়িটা সে নিজের মতো করেই রাখতে পারবে। বাকি সব রান্না বেসুজি রেঁধেছে। জাংকুক তেল মশলা বেশি খেতে পছন্দ করে না, আগেও কম খেত, এখন আরো কম। অপরদিকে তের পছন্দ তেল চটচটে মাছ মাংস। মাছ মাংসের উপর তেল না ভাসলে, লাল মরিচ আর পেঁয়াজ মশলায় মাখা ঝোলঝাল না হলে খাবার তার মুখে রোচে না। গত 14 দিন তেই রেঁধেছে, তাও বেসুজির কথা মতো। আর হাসপাতালে খাবারও নিয়ে গিয়েছে। বেশ ঘন করে ডাল, পেঁপে ভাজি অথবা মসুর ডাল আর লাউ তরকারি, পটল কিংবা বরবটি ভাজা, ডিম, এসব। মাছ মাংস একদম ছুঁয়েও দেখেনি জাংকুক। মাছ মাংস খাওয়া বারণ ছিল জাংকুকের। খাওয়ার ফাঁকে নামজুন আর জেহব চিংড়ি মাছের বেশ প্রশংসা করলেন। তে জিন আর নেন্সিকে মাছ মাংস তুলে দিচ্ছিল। তখনই জেহব বললেন, নেন্সি, আজ সব রান্না দারুণ হয়েছে। চিংড়িটা 10-এ 11। জিয়ন জাংকুক, আপনি এটা মিস করে গিয়েছেন, একবার খেয়ে দেখুন। দেবো? আরে কিচ্ছু হবে না, একবার খেয়ে তো দেখুন। চিংড়ি মাছ আবার মিস করে নাকি কেউ? তের ইশারায় বেসুজি বাটি সরিয়ে নিয়ে বলল, এটা ম্যাডাম রেঁধেছে স্যার, আমি নই। বাটিতে শেষ কয়েকটা চিংড়ি ছিল, সেগুলো নিন্সির পাতে দিয়ে বাটিটা নিয়ে রান্নাঘরে চলে গেল তে। জাংকুক খেতে খেতে কাইকে বলল, তুমি কাল ওদেরকে নিয়ে চলে যাচ্ছ? জিন অবাক কণ্ঠে বললেন, তুই যাবি না? যাবো, এখন না, কাজ আছে আমার, আমাকে হেডকোয়ার্টারে যেতে হবে একটু। জাংকুকের কথা শুনে জেহব বলে উঠলেন, আমি সামলে নেব, তুমি আগে বাড়ি যাও। যদি না যাও তাহলে সবাই এখানে থাকুক। জাংকুক আর কিছু বলল না। তে তেকুককে নিয়ে ফিরে এলো। তেকুক তের কোল থেকে খানিকটা নিচু ঝুঁকে গলা কাত করে চুপচাপ খেতে থাকা জাংকুককে ডেকে বলল, বাব্বা বাব্বা। জাংকুক সবেমাত্র পানির গ্লাস ধরেছিল মুখের কাছে। তেকুকের এমন ডাক শুনে তার কাশি উঠে গেল তখনই। জিন চেয়ার ছেড়ে ছেলের কাছে ছুটে এসে বুকে পিঠে মাথায় মালিশ করে দিতে দিতে আয়ুকে বলল, পানি দে, এখন কি হবে রে? জাংকুক কাশতে কাশতে দাঁড়িয়ে পড়ল। তার খাওয়া এমনিতেও শেষ হয়ে এসেছিল। দুর্দান্ত একটি কাশির ধমক ফুসফুস বেয়ে উপরে উঠে আসছে ধীরে ধীরে। সে দ্রুত বেগে হেঁটে ঘরে চলে গেল। ঘরে এসে নিজের ওষুধগুলো খুঁজতে গিয়ে একের পর এক সব ড্রয়ার ধূপধাপ টেনে খুললো। বিছানার বালিশ চাদর তুলে ফেললো। টেবিলের ড্রয়ারটা চেক করলো। ওষুধের বক্সটা কোথায় রেখেছে মাথায় আসছে না তার। কোথায়? কাশির ধমকটা বুকে এসে আটকে গেছে। উতলে উতলে উঠছে কাশির বেগ। শ্বাস ছাড়তে কষ্ট হচ্ছে তার। কাশির চোটে চোখে পানি চলে এলো। গলার দুই পাশে শিরা ক্রমাগত উঠানামা করতে লাগলো। লাংসে বুলেটের আঘাত লাগায় তা এখনো অনেকটা দুর্বল। ডাক্তার নিয়মিত নেবুলাইজার অথবা ইনহেলার ব্যবহার করার পরামর্শ দিয়েছে। কিছুতেই বুকে চাপ সৃষ্টি করা যাবে না। ইনহেলারটা কোথায় খুঁজেও পাচ্ছে না সে। কাউকে ডাকার মতো অবস্থায়ও নেই সে। টেবিলের উপর হতে ঝপাত করে এক গাদা ওষুধ পড়ে গেল। হাঁটু ভেঙে বসে ওষুধগুলো হাত দিয়ে নাড়তে নাড়তে গলা চেপে ধরলো সে। চোখ দুটো প্রায় ঝাপসা হয়ে আসছে তার। তেকুককে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিল তে, কিন্তু সে ঘুমাবে না এখন। তে তার মাথা বুকে রেখে ঘুম পাড়িয়ে দিচ্ছে আর সে মুখ তুলে মায়ের দিকে তাকিয়ে আছে। তে বলল, ঘুম কবে আসবে? আমার অনেক কাজ আছে তেকুক। বলেই তে তাকে বুকে জড়িয়ে ধরে দুগালে আদর করতে করতে ঘরের সামনে দিয়ে যাচ্ছিল। ঘরের ভেতর সমস্ত জিনিস এলোমেলো পড়ে থাকতে দেখে কৌতূহলবশত ঘরে পা রাখলো তে। আর তখনই দেখলো জাংকুককে পাগলের মতো ঔষধ হাতড়াতে দেখে তেকুককে মেঝেতে নামিয়ে দিয়ে ছুটে গিয়ে ইনহেলারটা খুঁজে জাংকুকের ঠোঁটের ফাঁকে গুজে দিল। দু ঠোঁটে ইনহেলার চেপে ধরে শ্বাসকষ্ট দমিয়ে রাখার চেষ্টায় রত হলো জাংকুক। তেকুক হামাগুড়ি দিয়ে জাংকুকের সামনে এসে বসে বাবার মুখের দিকে তাকিয়ে আছে। জাংকুক একটু স্বাভাবিক হয়ে আসতেই তে তেকুককে নিয়ে উঠে যাওয়ার সময় জাংকুক বলল, তেকুক সামনে এসে বসো। তে তেকুককে তার সামনে বসিয়ে দিয়ে গেল। পায়ে জোর দিয়ে দাঁড়িয়ে বিছানায় শুয়ে পড়লো জাংকুক। পাশে তেকুককে শুয়ে দিল। ধীরে ধীরে শ্বাস প্রক্রিয়া চলছে তার। তেকুক তার হাতে থাকা ইনহেলারটা কেড়ে নেওয়ার জন্য ধস্তাধস্তি শুরু করলো। তার গায়ের উপর উঠে গেল। জাংকুক বলল, মহা মুশকিল তো।
তে এসে এক টানে কোলে নিয়ে নিল তেকুককে। হাত দুটো চেপে ধরে গালে আলতো করে চড় বসিয়ে বলল, ঘুমা, খুব মারবো তেকুক। বলেই তে তাকে বুকে চেপে ধরে বিছানার এক কোনায় গুটিসুটি মেরে শুয়ে পড়লো। ওষুধ খেয়ে কড়া আলো নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে জাংকুক ধীরে সুস্থে শুয়ে পড়লো। বিছানার মধ্যে 2 হাত জায়গা এমনি এমনি খালি পড়ে রইল। কাই চলে যেতে চাচ্ছিল, জাংকুক তাই জিনকে বলল, তোমরা ওর সাথে চলে যাও, আমি কাল পরশু ফিরবো। তোর শরীর সুস্থ না, আমরা এভাবে যাব না, কখন কি ঘটে যায়। কিচ্ছু হবে না, চিন্তা করার দরকার নেই মা। তাহলে বউ থাকুক, কাউকে দরকার নেই। এরই মধ্যে নামজুন বলে উঠলেন, তেকুকের মা কি জীবন বাড়িতে যাবে? কথাটি শুনে জাংকুক ভ্রু কুঁচকে নামজুনের দিকে তাকালো। নামজুন গলা ঝেড়ে কেসে বললেন, যেহেতু আমার পর তুমি ওই বাড়ির উত্তরসূরি, মনে হলো তোমার পারমিশন দরকার। ওকে না খোঁচালে তোমার ভালো লাগে না, না? জিনের কথা শুনে নামজুন একটু হাসলেন, তারপর আবার বললেন, খোঁচাখুচিও মাঝে মধ্যে ভালো কিছু বয়ে আনে। কি বলো জিয়ন জাংকুক? যার ইচ্ছা সে থাকবে, ইচ্ছা না হলে বেরিয়ে যাবে। নামজুন আবার হেসে বললেন, তো তার ইচ্ছে হয়েছে সে ছেলেকে নিয়ে বাপের বাড়িতে উঠবে, তাহলে উঠুক। নামজুনের কথাটি শুনে জাংকুক গলার স্বর একটু উঁচু করে বলল, না, কারো কোথাও যাওয়ার দরকার নেই, সবাই এই বাংলোই থাকবে। কাই, তুমি সাবধানে যেও, গিয়ে আমাকে ফোন করবে। কাই খুশি মনে বলল, থ্যাঙ্কস স্যার। সে চলে যেতে উদ্যোগ হতেই নামজুন বললেন, আয়ুর বিয়ের সময় সময় মতো চলে এসো, তোমার স্যার ভালো পাত্র দেখে বোনকে বিয়ে দিবে। এবার আমি শুধু চুপচাপ দেখবো, নো ইন্টারেস্ট। নামজুনের কথাটি শুনে জিন দাঁতে দাঁত পিষলেন। তারপর জাংকুক বলল, মাঝে মধ্যে অবাক লাগে আপনার সন্তান হয়েও আমি এত ভালো হলাম কি করে। আরো কয়েকটা দিন কেটে গেছে বাংলোয়। পুরো বাংলো আর বাংলো ভর্তি মানুষ, একদিকে তে আর তের বাচ্চা অন্যদিকে। মা ছেলের হাসাহাসি পাগলামি দেখে সবার মন ভালো না হয়ে যাবে কোথায়। তেকুক দ্রুত হামাগুড়ি দিতে জানে, তে পিছু পিছু এমন দ্রুত হামাগুড়ি দিয়ে ছুটে পাগলা ষাঁড়কেও হার মানাবে। তারপর ধরতে পারলে খামচি দিয়ে নিচের রাগের বহিঃপ্রকাশ ঘটাবে। তে পাগলা ডাকলে মাথা ঝুঁকে খেপা ষাঁড়ের মতো তাকাবে। তে হেসে খুন। ঘরের দরজার ওপাশে, জানালার ওপারে আর পর্দার আড়ালে দাঁড়িয়ে জাংকুক মা ছেলেকে চুপচাপ পর্যবেক্ষণ করে যায়। তাকে দেখা মাত্রই মা ছেলে এমন সাধু সন্ন্যাসী হয়ে যায় যা পৃথিবীর অষ্টম আশ্চর্যকেও হার মানাবে। বিদায়ের বেলা ঘনিয়ে আসতেই জেহব বললেন, আয়ুর বিয়েতে আমরা দাওয়াত না দিলেও যাচ্ছি। আর হ্যাঁ, ওদের বিয়ের পর আবারও এই বাংলোয় দাওয়াত। বৌমার কিন্তু বেশ লেগেছে এই বাংলোয় থাকতে, তাই না বৌমা? তে মাথা দুলিয়ে সম্মতি জানালো। জাংকুক বলল, সে দেখা যাবে। দেখা যাবে তবে পরে। বৌমা তোমাকে বলছি, যখনই মন খারাপ হবে এই মশা মাছির আখড়ায় চলে আসবে। মশা মাছি গুলোকেও কিন্তু তখন বন্ধুর মতো লাগবে। তোমার জন্য সবসময় এই বাংলোটা খোলা। তে বলল, আপনারা কিন্তু আগে ভাগে চলে যাবেন। মা, তুমি কিছু বলো আন্টিকে। ন্যান্সি বললেন, বাড়ির বউ দাওয়াত দিয়েছে, এতেই হয়েছে, ওনাকে আর বলতে হবে না, আমরা যাব। কিন্তু তেকুক বাবু চলে যাচ্ছে দেখে ভীষণ মন খারাপ হচ্ছে। তেকুক আয়ুর কোলে বসে চুপচাপ সবাইকে দেখে যাচ্ছে, যেন মনোযোগ দিয়ে সবার কথা শুনছে সে। ন্যান্সি তাকে কোলে নিয়ে নিল। তেকুক ওনার কোলে বসে ডাকলো, দাদা। সবাই হাসলো। ন্যান্সি তার গালের সাথে গাল ঠেকিয়ে বলল, দেখেছো, আরো মায়া ফেলছে দাদা ডেকে। আবার এসো দাদু ভাই, তোমরা মা ছেলেকে রেখে দিতে ইচ্ছে করছে। জিয়ন বাড়িতে পৌঁছানোর ঘন্টা খানেকের মধ্যে কাজল চাচি এসে হাজির, সাথে মিষ্টি নিয়ে এসেছে। উনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। তেকে দেখে বুকে টেনে নিয়ে বলল, আমার মাইয়ার বিয়ায় তোমরা থাকবা, আমার তেকুক ভাইও যাবে। তুমি আসছো শুইনা চইলাই। বলছিলাম কি, তোমার জামাই এখন সুস্থ হয়েছে তো? তে বলল, তুমি গিয়ে জিজ্ঞেস করো। আমি কেমনে কইতাম? তুমি যাওয়ার পর আমি তারে কত কথা শুনাইছি জানো। জীবনেও তার সামনে দাঁড়ায় কথা বলছি আমি। সেই দিন গায়ে মনে হয় ভূত ভর করছিল। কথা শোনাইয়া মুখ ঝামটা দিয়া চইলা গেছি। বলছি আর জীবনেও আসমু নাই বাই। তুমি কি তার লগে কথা কও না? কথা থাকলেই তো বলবো। আইসা, পরে কথা বলবো না। যাও, বাচ্চা নিয়ে ঘরে যাও। তে সোফায় বসে থেকে জবাব দিল, এখন ঘরে যাওয়া মানা। পরিষ্কার করছে, অনেক ধুলো জমে আছে। কাজল চাচি মুখ বেঁকিয়ে বললেন, তোমার জামাইটা একটা বদ্ধ পাগল, বুঝলা বউ? মাথা খারাপ ছেলে। মানুষ এত জার্নি করে বাড়িতে আইসা একটু আরাম করে, আর তোমার জামাই করতেছে ঘর পরিষ্কার। তে চুপচাপ বসে রইল। জাংকুক কাশতে কাশতে এলো, তেকুকের উদ্দেশ্যে বলল, তেকুক ঘরে আসতে পারো এবার। তেকুক মিষ্টি খাচ্ছে বসে বসে। বাবার কথা শুনে চোখ তুলে চাইলো, হাতের মিষ্টি বাড়িয়ে দিল বাবার দিকে। তে তাকে কোলে নিয়ে ঘরে চলে যেতে যেতে বলল, মানুষ কি পাগল হয়েছে যে তোর লালা খাবে? পাগল তো আমি। তেকুক হাঁ করে চেয়ে রইল মায়ের মুখের দিকে। তে
অবাক। আজকাল হা করে মুখের দিকে তাকিয়ে সে কথা শুনে কি বুঝে আল্লাহ জানে। জাঙ্কুক টি টেবিলের মিষ্টির কার্টুন দেখে বলল, মা মিষ্টি কে এনেছে? কাজল চাচি এসে বলল, আমি এনেছি বাবু, ওই আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে তো তাই। জাঙ্কুকের ভ্রু কুঁচকে গেল। কাজল চাচি অপ্রতিভ হেসে বলল, মিষ্টি খাইবা এখন নাকি গোসল কইরা খাইবা? জাঙ্কুক কেসে বলল, ছেলে কি করে ভালো করে জেনে শুনে দিচ্ছ তো? কাজল চাচি ভরকে গেলেন। আবার মেয়ের বিয়ে ভেঙে দিবে না তো? আমতা আমতা করে বললেন, পোলা ভালা, পাইপ ফিল্টারের কাজ করে, পয়সা কামায় ভালো। পয়সা তো এখন ভিক্ষুকও কামায়। ছেলের আগে পিছ কোনো ভালো মন্দের রেকর্ড আছে কিনা দেখেছো? বিয়ে একবারই হয়। না না, ছেলে বড় ভালো। আমার মাইয়ারে পছন্দ করছি স্কুলে যাওয়ার সময়। ওর বয়স 18 হয়েছে? হয়েছে, 19-এ পড়ছে। বিয়াতে তুমি যাবা না? যাবো। ছেলে কি কি নিচ্ছে? তেমন কিছু না, 2 পদের ফার্নিচার আর 400 বইরা। আশেপাশের মেয়েদের বিয়ে দিতে আরো বেশি খরচ লাগছে, সেইখানে আমার জামাই তেমন কিছুই নিতেছে না। টাকা পয়সা জোগাড় হয়েছে? হয়েছে, লাখ দুখানে। আমার মামাতো ভাই ফুফাতো ভাইয়েরাও দিয়েছে সামর্থ্য অনুযায়ী। কোনো মতে হাতে তুলে দিতে পারলেই হলো। জাঙ্কুক বলল, মেয়ের বাবা ভাই কেউ নেই সেটা জেনেও এত কিছু দাবি করলো কেন? কাজল চাচি ভরকে গেলেন। জিন এসে বলল, এ কাজল, তোর মেয়ের বিয়েতে কি চাস তুই? কাজল চাচি একটু জিরিয়ে বাঁচলেন। সাহস করে বললেন, একটা পালঙ্ক আর একটা ওয়াল শোকেস চাইছে ভাবি। ওয়াল শোকেসটা দিলেই হইব। ওটা জাঙ্কুক দিবে। তোর বড় বাবুর কাছ থেকে কিছু চাস? দিবে? না না, বড় বাবুর দোয়া কইরা দিলেই হইব। জাঙ্কুক বলল, ওদের আক্কেল দেখে আমার আক্কেল গুরুম অবস্থা। সচক্ষে দেখছে চাচি একা মেয়েটাকে মানুষ করেছে, তারপরও এত দাবি দেওয়া। জিন ধমক দিয়ে বললেন, এর চাইতেও বেশি নেয়। যা জানিস না তা নিয়ে কথা বলিস না। আজকাল যৌতুক ছাড়া বিয়ে হচ্ছে নাকি? সবাই তোর মতো আইন বুঝে না। ও যা চাইছে দিয়ে দে, মেয়েটা সুখে থাকলেই হলো। জাঙ্কুক মাথা দুলিয়ে ঘরে যেতে যেতে ভাবলো, একজন না আইন বানাতে পারে না ভঙ্গ করতে পারে, মানুষের কবে যে সুবুদ্ধি হবে। বাংলায় 2টো শাড়ি পরে কাটিয়েছে তে। সুটকেসটা তাদের বাড়িতে, সব কাপড় চোপড় সেখানে। পুরো ঘরে টেকুকের জিনিসপত্র ভরা, অথচ তার কাপড় চোপড় খুঁজলে আর পাওয়া যাচ্ছে না। যেগুলো দামি শাড়ি সেগুলো জাঙ্কুকের কাবার্টে। ওই কাবার্টে বিয়ের পর থেকে হাতও দেয়নি তে। চীন এসে বললেন, তোর ভাইকে বল সুটকেসটা যাতে দিয়ে যায়। না না, আমি গিয়ে নিয়ে আসবো। ওর এইচএসসি পরীক্ষা সামনে। তুই আবার কখন যাবি? এখন আর কোথাও যাস না? একেবারের জন্য যাচ্ছি না, আমার আর যাওয়ার জায়গা আছে। আমি তোর ড্রাইভার কাকাকে বলবো ও যাতে নিয়ে আসে। তোর মাকে বলে রাখিস। তুমি কি ভয় পাচ্ছ? পাচ্ছি, কারণ ও যদি অন্য কিছু মনে করে। ছেলে তো আমার, তাই আমি বুঝি কোন কাজটা কোন সময় করা ঠিক হবে। তুই এখন বাপের বাড়ি উঠলে ও মনে করবে তুই ওর ওপর জিদ দেখাচ্ছিস। আর অশান্তি ভালো লাগে না বউ। কে বল, আচ্ছা কাকাকে পাঠাও। আচ্ছা। বাবা ছেলে অনেকক্ষণ ধরে কথা বলছে। আরেম কথা বললেন কম, খোঁচা মারলেন বেশি। জিন তামসা দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। জাঙ্কুক বলে, আপনার মেয়ের বিয়ে নিয়ে কি ভাবছেন? তিনি উত্তর দিলেন, সে আমার মেয়ে কম, তোমার বোন বেশি। যাকে পছন্দ করেছে সে আমার পরিচিত কম, কিন্তু তোমার পরিচিত বেশি। তাই সব সিদ্ধান্ত তোমার। আমি শুধু পায়ের উপর পা তুলে দেখব। জাঙ্কুক চুপ করে রইল ওনার এমন উত্তর শুনে। তারপর কিছুক্ষণ ভাবুক হয়ে রইল। পরে জিজ্ঞেস করলো, ওর আগে পরে চাকরি হয়ে যাবে, আপাতত বউ পালার মতো পয়সা কামাচ্ছে। তো দেরি করছেন কেন? মেয়েকে পাত্রস্থ করুন। আপনার পেছনে আমি আছি, কি বলেন? আমার পেছনে থেকে লাভ নেই, আমার সামনে থেকো। আমি বরঞ্চ তোমার পেছনে থাকি। আপনি মুরব্বী মানুষ, আপনাকে পেছনে রাখলে বেয়াদবি হয়ে যাবে না? তোমার সুবুদ্ধির উদয় হয়েছে দেখে আমি বড়ই সন্তুষ্ট। ওকে, তাহলে আমি উঠি। আপনি যাবতীয় ব্যবস্থা করে ফেলুন। মা, তুমি কোনো যৌতুক দিচ্ছ তোমার মেয়ের জামাইকে? জিন হতচ্ছাড়ির মতো চেয়ে রইলেন। কোন কথা টেনে খোঁচা মারছে ছেলেটা, দেখেছো? পুরো বাপের মতো হয়েছে, বজ্জাত ছেলে। আরেম বললেন, যৌতুকে এই বাড়িটা লিখে দেবো ভাবছি। জাঙ্কুক বলল, গুড ডিসিশন, কাইকে জানিয়ে দিচ্ছি। সে আর যাই হোক একটা চমৎকার মহৎপ্রাণ শ্বশুর পেতে চলেছে। আরেম হেসে উঠলেন উচ্চ স্বরে। তে আর আয়ু পাশাপাশি দাঁড়িয়ে ছিল। তে আয়ুকে কনুই দিয়ে গোতা মেরে বলল, ফাইনালি। আয়ু চুপ করে দাঁড়িয়ে রইল। তে বলল, মন খারাপ কেন? আয়ু বলল, কত কিছু হয়ে গেল আমার জন্য। ঝড়টা টেকুক আর তোমার উপর দিয়ে গেল, ভাইয়ার উপরেও কত বড় বিপদ গেল। তে বলল, ওসব কথা বাদ দাও, তোমার উপর আমার কোনো রাগ নেই, কারণ তুমি রাগ করতে জানো না ভাবি। তাহলে তো আরো ভালো, আমার দিক থেকে সব পরিষ্কার। এতদিন ভাইয়ের সেবা করেছো, মনে হয় না সে তোমার উপর রেগে আছে। ওটা বোন হিসেবে করেছি। ভাই অসুস্থ থাকলে কোনো বোন
বোন চুপ করে বসে থাকতে পারে না, কিন্তু এত কিছু হয়ে গেল সব আমার জন্য। তোমাকে একটা বুদ্ধি দেই, শোনো। আয়ু তার বুদ্ধি কান পেতে শুনলো। জাংকুক হাতের মুঠো বন্ধ করে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক কদম হেঁটে বড় সড়ো শ্বাস ফেলছে আর নিচ্ছে। সে কতটুকু সুস্থ হয়েছে তা হয়তো নিজের ভেতরে অনুধাবন করার চেষ্টা করে। আয়ু পা টিপে টিপে ঘরে এসে দাঁড়িয়ে থাকলো। জাংকুক তাকে পরখ করে ভ্রু কুঁচকে ফেললো, বলল কোনো সমস্যা? আয়ু চুপ করে রইলো। জাংকুক বলল, কি বলতে এসেছিস বলে চলে যা। আয়ু বলল, তুমি আমার উপর রেগে আছো? জাংকুকের ভ্রুগুলো আরো কুঁচকে এলো, বলল, এত নাটক করে কথা বলা কে শিখিয়েছে? আয়ু ভরকে গিয়ে বলল, কেউ না, আমার মনে হলো তাই বলছি। মনে হলেই সব বলতে হবে কেন? আয়ু আর কোনো কথা না বাড়িয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল জিভ কেটে। রেখে গিয়ে বলল, তুমি জিও ভাবি, কিভাবে এর সাথে বাকিটা জীবন কাটাবে আমি ভেবেই মরছি। তারা জবাব দিয়েছে, হ্যাঁ আমি ভয়ে পালিয়ে এসেছি। পুরো ইমোশনলেস মানুষ ভাইয়াটা। আমার ভাই কি করে এমন হলো বুঝি না। কে বলল, আচ্ছা ওসব বাদ, তোমাকে তো দাঁড়িয়ে বিয়ে দিচ্ছে নাকি? আর চিন্তা কিসের? যাও ফুর্তি করো তোমার ভাইপোকে নিয়ে। আয়ু তেকুককে ছো মেরে কোলে নিয়ে নিল। আয়ুর বিয়ের কথাবার্তা এক বৈঠকে সেরে নিয়েছে জাংকুক। সে অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করে না। কাইয়ের বাবা মা এসে বিয়ের দিন তারিখ ঠিক করে গিয়েছে। বিয়ের ধুমধাম শুরু হতে না হতেই বাড়িতে মেহমান ভর্তি হয়ে গেল। জাংকুকের ফুপু খালা মামিরা এসে পড়েছে। এর আগে তেকুকের আকিকায় এসেছিল সবাই, কিন্তু মেজো ফুপি আসেনি। এবার তিনি এসেছেন, সাথে মেয়েটাকেও নিয়ে এসেছেন। মেয়েটা কোথাও যায় না তেমন, ঘরের মধ্যে বেশি দিন বন্দী হয়ে থাকতে কার ভালো লাগে? লিসা আপাকে দেখে আয়ু তেমন খুশি না হলেও ভাইয়ের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় ছিল সে। এক সময় লিসা আপা তাদের বাড়িতে থাকতো, তখন দাদিমা বেঁচে ছিল। দশম শ্রেণী পর্যন্ত পড়েছিল এই বাড়িতে থেকে। ভাইয়া তাকে আর লিসা আপাকে পড়াতো। লিসা আপা ভাইয়ার জন্য পাগল ছিল, ভয় পেত সামনে দাঁড়িয়ে দুটো কথা বলতে, কিন্তু পাগলামি শেষ ছিল না। এমনকি তাদের বিয়ে নিয়ে দুটো পরিবারের মধ্যে কথাবার্তাও ঠিক হয়ে গিয়েছিল। ভাইয়ারও কোনো আপত্তি ছিল না এতে। লিসা আপার প্রতি তার বিশেষ কোনো অনুভূতি দেখা না গেলেও দূর ছাইও করেনি কখনো। না আপার অনুভূতিকে কখনো অসম্মান করেছে। কিন্তু ভাইয়ের চাকরি হওয়ার পর কি যেন হয়ে গেল, দাদিমা মারা গেল, লিসা আপা কলেজে উঠে গেল, ভাইয়ারও চাকরি হয়ে গেল। দুজন দুদিকে। সেই ফাঁকে লিসা আপা বদলে গেল চোখের পলকে। চোখের আড়াল হলে কি মানুষ মনের আড়াল হয়ে যায় এত সহজে? কত সহজে লিসা আপা অন্য একজনকে ভালোবেসে ফেললো। এটা আদৌ কি ভালোবাসা ছিল নাকি মোহ? এত সহজেই লিসা আপা সেদিন বলে দিল, ওর মতো রোবটের সাথে সংসার করতে পারবো না আমি এর চাইতে ভালো কাউকে পেয়েছি। বেটার কাউকে জীবন সঙ্গী করার রাইট আমার আছে। আমি এবার উপলব্ধি করেছি আমি এতদিন আবেগের বসে পাগলামি করেছি, কিন্তু ভেবে দেখেছি তোর ভাইয়ের সাথে সংসার করা অনেক কঠিন। একই তো ওসিডি রোগী, দ্বিতীয়ত ওর এমন মেজাজ, তৃতীয়ত রসকসহীন একটা পাথর। জীবনেও কোনো মেয়ে ওর সাথে সুখী হতে পারবে না। ওর মধ্যে কোনো প্রেমিক ভাবই নেই। আয়ু স্তব্ধ হয়ে গিয়েছিল। বাড়ির কেউ লিসা আপাকে বিয়ে করতে ভাইয়াকে চাপ দিয়েছে এমনও না, ভাইয়া নিজেই রাজি ছিল। কারণ তার যুক্তি ছিল এই, লিসা আপা তাকে ছোট থেকে চেনে, সেহেতু তার সাথে মানিয়ে নিতে পারবে খুব সহজে, যেটা বাইরের একটা মেয়ে কোনোদিনও পারবে না। কিন্তু লিসা আপা তার এই ভরসা বিশ্বাসের মূল্য দেয়নি, বরঞ্চ তার পাগলামি আবেগ সবকিছুকে মিথ্যা প্রমাণ করে বিয়ের সপ্তাহখানেক আগে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেল। কিন্তু কপালে সুখ হয়নি। শ্বশুর শাশুড়ি ননদ ননাসের অত্যাচারে বেহাল দশা তার। পালিয়ে বিয়ে করায় কেউ ন্যূনতম সম্মান দেয় না। স্বামীও গায়ে হাত তুলতে দুবার ভাবে না। এখন 4 মাস হয়েছে বাপের বাড়িতে এসে উঠেছে, স্বামী একবারও খোঁজ নেয়নি। মেজো ফুফু এখন এই দুঃখে মরে যান। এটা তো পুরো রসগোল্লা। কি নাম রে ওর? জিয়ন জং হিউক। ওর মা তেকুক বলে ডাকে, এখন আমরাও ডাকি। তেকুককে আদর করে দিল লিসা, বলল, ওর মাকে তো দেখিনি, কাজ করছে রান্নাঘরে, চলো। না থাক, এখানে এলে দেখবো। ঘরে বসে থাকবে? হ্যাঁ, এক একজন এক এক কথা বলছে, বাদ দে। আয়ু তেকুককে আদর করতে করতে বের হয়ে এলো। জিন তাকে চুপিসারে বললেন, তোর মেজফুর আক্কেলটা দেখেছিস? এমনিতেই চ্যাটাং চ্যাটাং কথা বলে, তার উপর মেয়ে একটা এনেছে। ওই মেয়ের মুখ দেখতে ইচ্ছে করে না আমার। আয়ু বলল, আহা এসব বলো না তো, ভাবিকে সরিয়ে রাখো ফুপুর সামনে থেকে। কখন কি বলে বসে দেখছি। তর
তরতর করে হেঁটে রান্নাঘরে চলে গেলেন জিন। তে মেহমানদারি করছে যেন সবাই তার ঘরের মানুষ। কেউ কেউ খোঁচা মেরে তার বাপের বাড়ির কথাও জানতে চাইছে। কিছুদিন আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল সেই কথাও জানতে চাইছে। আরো কত শত কথা তে হাসি মুখে উত্তর দিয়ে যাচ্ছে। জিনের গা জ্বালা করছে। বিরক্ত হয়ে নিজের বোনকে বললেন, এত কথা বলিস না তো, ওর বাচ্চাকে খাওয়ানোর সময়টুকু পাচ্ছে না সকাল থেকে। এই বউ, তুই যা আমার নাতিটাকে খাইয়ে দিয়ে আয়। আয়ুর কোলে চেঁচাচ্ছিল। তে চায়ের কাপগুলো ধুয়ে বলল, আচ্ছা যাচ্ছি। মেজো ফুপু চা খায়নি, ঠান্ডা হয়ে গিয়েছে, ফুপুকে একটু নিমকি চা দাও। মেজ ফুপু বললেন, আর দিতে হবে না, আমাদের তোষামতদারি করতে হবে না, অত বাপের বাড়িতেই এসেছি, নিজে করে খেয়ে নেব। তে তেকুকে খাওয়াচ্ছিল। আয়ু লিসাকে নিয়ে তখনই ঘরে প্রবেশ করলো। তে সতর্ক হয়ে দাঁড়িয়ে যাচ্ছিল। আয়ু বলল, সমস্যা নেই, লিসা আপা এসেছে, তুমি তো নাম শুনেছো। তে লিসাকে বলল, বসুন। লিসা বসলো। তে তাকে দেখে নিল। আয়ু তাকে এই মেয়ের ব্যাপারে সব বলেছে বাংলায় থাকাকালীন। সেদিন বোকামি না করলে এই ঘর সংসার মেয়েটার হতো। জীবনটা কি অদ্ভুত। আয়ু বলল, আচ্ছা তোমরা গল্প করো, আমি আসি। আয়ু চলে যাওয়ার পর তে আর লিসার মধ্যে অনেক কথা হলো। লিসা ঘরটাকে চোখ বুলিয়ে বলল, পড়াশোনা কন্টিনিউ করেছেন? না, সেকেন্ড ইয়ারে ফাইনাল দেইনি, এবার দেব ভাবছি। তেকু হাঁটা শিখলে আমার আর সমস্যা হবে না। বাচ্চা তার মায়ের চেহারা পেয়েছে আর বাবার রং। তে মৃদু হাসলো। তেকুক মুখ বের করে একবার লিসার দিকে চাইলো। লিসা হাসতেই সে আবারও মুখ লুকিয়ে নিল। তে বলল, দুষ্টুমি শিখেছে, আপনার ভাইয়ের সাথে দেখা হয়েছে? লিসা চমকে উঠে বলল, না না হয়নি, হবে আর কি। তে হাসলো, বলল, কিছু খাননি? খেয়েছি, খিদে নেই তেমন, আসার সময় ভাত খেয়েছিলাম। দুজনের কথার মাঝখানে সোজা ঘরে ঢুকে এলো জাংকুক। তেকুক মুখ তুলে বাবাকে দেখে ডেকে উঠলো, এ পাপ্পা। লিসা বসা থেকে দাঁড়িয়ে পড়লো। জাংকুক লিসাকে দেখে বলল, ভালো আছিস? লিসা দ্রুত জবাব দিল, হ্যাঁ আছি। তারপর সোজা বেরিয়ে গেল সে। তে তেকুককে মেঝেতে নামিয়ে দিল। সে হামাগুড়ি দিয়ে ছুটে গিয়ে বাবার পায়ে ঝাপটে ধরলো। জাংকুক চোখ নামাতেই দু হাত বাড়িয়ে দিল। জাংকুক কোলে তুলে নিয়ে বলল, পা ধরার অভ্যাস হলো কবে থেকে? তেকুক চোখ উল্টে তাকালো। জাংকুক বলল, এসব শেখালো কে? তেকুক হাত দুটো তুলে চেঁচিয়ে বলে উঠল, আম্মা। তে হতভম্ব হয়ে চেয়ে রইল। মাকে ফাঁসিয়ে দিচ্ছে সে। জাংকুক বলল, আর করলে খবর আছে। তেকুক হাত দুটো দিয়ে তার মাথার চুল টেনে ধরলো। এত শক্ত করে ধরলো, ছাড়ার নাম নেই। তে তাকে গিয়ে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সে ছাড়লো না। জাংকুক তাকে বিছানায় ফেলে হাত দুটো শক্ত করে ধীরে ধীরে ছাড়িয়ে নিয়ে মাথায় হাত চেপে কিছুক্ষণ চুপ করে বসে রইল। তেকুক বিছানায় শুয়ে চুপ করে বাবার দিকে চেয়ে হাসতে লাগলো খিলখিলিয়ে। জাংকুক একটা বড় সড়ো রুমাল নিয়ে হাত দুটো বেঁধে ফেলে বলল, বেশি বার বেড়েছো তুমি। তেকুক হাত না নাড়তে পেরে পা নাড়তে লাগলো। জাংকুক তাকে ওভাবে রেখে কাবার্ড খুলে তার শার্ট বের করে গায়ে দিয়ে বেরিয়ে গেল। তের দিকে চোরা চোখে চেয়ে সে বেরিয়ে যেতেই তে ছুটে এসে তেকুকের গালে চুমু দিতে দিতে বলল, কেমন লাগছে এবার? তেকুক খুলে দিতে হাত বাড়িয়ে দিল। তে গিট খুলতে যেতেই জাংকুক ঘরে ঢুকে খ্যাক করে উঠে বলল, খবরদার বলছি। তে গিট খুলতেই থাকলো। জাংকুক চুপচাপ চেয়ে রইল কিছুক্ষণ। সত্যি সত্যি খুলছে দেখে খপ করে তার হাত ধরে ওড়না টেনে দু হাত বেঁধে ফেললো। তে ধস্তাধস্তি করেনি বলে শক্ত করে বাঁধতে সুবিধা হয়েছে। তারপর বাইরে থেকে দরজা বন্ধ করে চলে গেল। তে তেকুকের কাছে গিয়ে বসলো। দু হাতের মধ্যিখানে তেকুককে নিয়ে শুয়ে পড়ে বলল, তোর জন্য আমাকেও শাস্তি পেতে হচ্ছে তেকুক। তেকুক অসহায় মুখ করে শুয়ে থাকলো। কিছুক্ষণ পর আয়ু এসে দেখলো মা ছেলে দুজনেই ঘুম। সে নাকি সুরে কেঁদে বলল, আমার গায়ে হলুদের দিন মা ছেলে ঘুমাচ্ছে, এখন আমি। তখনই মা ছেলের হাত বাঁধা থেকে হা করে চেয়ে রইল সে। জাংকুক তার পেছন পেছন ঘরে ঢুকে বলল, ঘুমোক, ঘুম থেকে উঠে বাকি কাজ করবে। আয়ু চুপচাপ বেরিয়ে গেল। জাংকুক প্রথমেই তের হাত খুলতে বসেছিল। ওটার গিট খুলতে গেল আর ঠিক তখনই ঘুম ঘুম চোখে তের মনে হলো যেন তেকুককে কেউ একজন তার বুক থেকে তুলে নিচ্ছে ধীরে ধীরে। সে খপ করে জাংকুকের কলার চেপে ধরে হ্যাচকা টান দিল। জাংকুক মুখ থুবড়ে পড়লো তার ওপর। দুজনের মাঝখানে ঘুমন্ত তেকুক চ্যাপ্টা হয়ে পড়ে রইল। সে ভ্যাভ্যাক করে কেঁদে উঠতেই দুজনের হুঁশ ফিরল। জাংকুকের ঠোঁট তের নাক ছুঁয়ে উঠে গেল।